হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি কোরিয়ান সিরিজের প্রথম এপিসোড, যার নাম হলো আওয়ার ইউনিভার্স। এপিসোড 1 এর শুরুতে আমরা এখানে তায়াং নামের একটি ছেলেকে দেখতে পারি। সে একজন এখানে ফটোগ্রাফার ছিল এবং সে তার কাজটাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। অন্যদিকে আমরা এখানে ইউজু নামের একটি মেয়েকে দেখতে পারি। সে খুবই একটা সাধারণ মেয়ে ছিল। সে এখানে খাবার ডেলিভারির কাজ করত আর সে টাকা সেভ করতে অনেক বেশি পছন্দ করত। এখানে স্টেপ কাউন্ট করেও পয়সা কামাতো, আর যেখানে কোনো সেল হতো সেখানে সে পৌঁছে যেত, কারণ সস্তার জিনিসগুলোকে সে ছাড়তো না। এখানে তার একটা বড় দিদিও ছিল, সেও এখানে তার মতোই ছিল। তারপর তারা এখানে সস্তার জিনিসপত্র কিনে বাড়িতে চলে আসে। তারপর এখানে তার দিদি এখানে তার বোনকে বললে যে তোমার এই কোর্সটাকে চেঞ্জ করা উচিত হয়নি, তোমার এখানে গ্রাজুয়েশন করে একটা ভালো কাজ করা উচিত ছিল। আমি আছি তোমাকে সবসময় সাপোর্ট করার জন্য, এই জন্য বাইরে এরকম ভাবে কাজ করো না। তারপর সেখানে জুন আর কিছু বললো না। তারপর খাওয়ার পর এখানে জুন একটা আংটি দেখতে পারে, যেটা এখানে তার দিদি হয়তো কিনেছিল। তারপর তার এখানে মনে আসে যে তার দিদির একজন বয়ফ্রেন্ড ছিল, তার নাম এখানে উজিন ছিল। এখানে আমরা জানতে পারি উজিন একজন পুলিশ অফিসার ছিল। তারপর আমরা এখানে দেখতে পারি জুন এখানে তার সাথে দেখা করতে এসেছে। সে তাকে এসে বলে যে দেখো, আমার দিদি তোমার জন্য আংটি কিনেছে আর সে খুব শীঘ্রই তোমাকে এখানে প্রপোজ করতে চলেছে, কিন্তু সে আমার জন্য করছে না, কারণ তার মনে হচ্ছে যে আমি এখনো তার উপর বোঝ হয়ে রয়েছি আর সে আমাকে ছেড়ে যেতে চাইছে না। সেই কারণে একটা কাজ করো, তুমি গিয়ে তাকে প্রপোজ করে দাও আর আমাদের একটা ফ্যামিলি মিটিং করে দেখা করা উচিত হবে। তারপর অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি। সে এখানে ক্লাবে মজা করছে এবং সেখানে মদ পান করছে। তার এখানে অনেক বেশি চর্চা ছিল, মেয়েরা তাকে নিয়ে অনেক বেশি কথা বলতো। তারা একে নিয়ে বেশিরভাগ কথা বলতো যে সে এখানে খুব ভালো ছবি তোলে। তখন সেখানে তায়ং এর বস, যে তার বন্ধুও ছিল, সে সেখানে বলতে লাগে যে সে তো অনাথ, সে তো এখানে শিশু আশ্রমে বড় হয়েছে, তার তো এখানে কিছুই নেই, সে একটা বোকা ছেলে, এবং তাকে নিয়ে এখানে সে আরো গালিগালাজ করে। তারপর সেখানে তায়ং আসে এবং সে তার বসকে সে জানায় যে বস, তুমি আমার জন্যই বেঁচে রয়েছো, আমি কষ্ট করি বলে তুমি এখানে পয়সা কামাতে পারো। এইটা শুনে এখানে বস অনেক বেশি রেগে যায়। তারপর আমাদেরকে এখানে পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। তায়ং এর অ্যাসিস্ট্যান্ট, যে এখানে তার বন্ধুও ছিল, সে তাকে এখানে ফোন করে বলছিল যে কালকে তুমি রাত্রে কি করেছিলে। বসকে তো তুমি সেখানে ভালো করে জবাব দিয়ে দিয়েছিলে, কিন্তু এর সাথে সাথেও তুমি এখানে তাকে অনেক গালিগালাজ করেছিলে। এর সাথে সাথে সে কাজটিকেও এখানে ছেড়ে দিয়েছে আর সেখানে সে ক্লাবের মধ্যে যারা যারা ছিল তাদের সবার ড্রিঙ্ক এবং খাবারের বিল পে করে এসেছে। সে এখানে বিলের অ্যামাউন্টটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবছিল যে সে এমনটা কেন করলো। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি, যার দিদি এখানে বিয়ের জন্য এখন প্রস্তুত নিচ্ছে। তারা এখানে বিয়ের জন্য ড্রেস কিনতে এসেছে। তারপর আমরা এখানে জুনকে দেখতে পারি, সে তার দিদিকে বিয়েতে গিফট করার জন্য একটা লাইট কিনতে চাইছে, কারণ তার দিদির এই লাইটটা অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু এই লাইটটা অনেক বেশি দামি ছিল। তার কাছে তো এখন এত পয়সা ছিল না, কারণ সে এখন ছোটখাটো কাজ করে আর সে এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সেই জন্য সেখানে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তারপর সে এই কথাটা তার ফ্রেন্ডকে জানায়। এরপরে অন্যদিকে আমরা তায়াংকে দেখতে পারি, যার বাড়িতে এখানে তার বস এবং তার অ্যাসিস্ট্যান্ট এসেছিল। তারা এখানে তার বন্ধুই ছিল, সেই কারণে তারা এখানে তার মজা নিতে এসেছিল এবং তাকে বলছিল যে কালকে নেশার অবস্থায় তোমার ব্যাংক ব্যালেন্সটাকে পুরো জিরো করে দিয়েছো। এখন তাদের কাছে সে লোন চাইছিল। তখন তার বস তাকে জানায় যে লোন তো তার কাছে নেই, সেই কারণে একটা কাজ করো, ক্যামেরাগুলোকে বিক্রি করে দাও। কিন্তু তায়াং তাকে বলে যে না না, ক্যামেরাটা বিক্রি করা যাবে না, কারণ এটা তো তার জন্য অনেক বেশি দরকারি জিনিস ছিল। তারপর সে এখানে ঘরের অন্য জিনিসপত্র খুঁজতে শুরু করে দেয়, যেগুলোকে সে বিক্রি করে পয়সা জোগাড় করতে পারবে। তারপর সে একটা পুরোনো বক্সের মধ্যে এখানে অনেক পুরোনো একটা ছবি এবং একটা পুরোনো ক্যামেরা পায়, যেখানে তায়াং একজনের সাথে বসেছিল। তাদের মনে হচ্ছিল এটা হয়তো তার দাদা বা বাবা হতে পারে। তখনই সেই ঘরে আমাদেরকে একটা লাইট দেখানো হয়, যেটা এখানে জুন কিনতে চাইছিল একদম হুবাহু। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে এটা ছবি ক্লিক করে আমাদেরকে এখানে অনলাইনে পোস্ট করা উচিত হবে, হয়তো এটার থেকে আমরা টাকা পেতে পারবো। সে তখন সেটাই করে। তারপর জুনও এই অ্যাপে সেই ছবিটা দেখতে পেয়ে যায়। জুন এটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সেই কারণে সে তাড়াতাড়ি করে তাকে মেসেজ করে এটা কেনার জন্য। তারপর তারা সেখানে চ্যাট করতে লেগে যায় এবং এখানে ডিলটা ফাইনাল হয়ে যায়। এরপরে এখানে একটা লোকেশন সিলেক্ট করে। তারপর তারা সেই লোকেশনে যায়। এখানে তায়ং সেই জিনিসটাকে ভালো করে প্যাক করে সেই লোকেশনে আসে। তায়ং তাকে জানায় যে এটাকে আমি অনেক সামলে রেখেছি। তখন জুন তাকে জানায় যে এটা আমি আমার দিদির বিয়ের জন্য অ্যাজ এ গিফট হিসেবে নিচ্ছি। তখন তায়ং তাকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। তারপর জুন তাকে বলে যে এই লাইটটা আসলেই তো নাকি কোনো নকল। এর মধ্যে তাদের এখানে ঝামেলা হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি তারা একটা ক্যাফেতে আসে এবং এখানে জুন ভালো করে লাইটটাকে চেক করতে শুরু করে দেয়। সে এক একটা জিনিসগুলোকে ভালো করে জুম করে করে দেখছিল। লাইটটা এখানে অনেক বেশি সুন্দর ছিল। আর সেই সময় তায়ং তাকে বলছিল যে সে কত যত্ন করে এই লাইটটাকে রেখেছে, সে প্রত্যেকদিন এটাকে পরিষ্কার করতো। জুন এই লাইটটাকে এখন দখল করে নিয়েছে। সে বলছিল যে এই লাইটটা এখন তার, সেই জন্য এটাকে স্পর্শও করবে না। তখন তাইন থেকে বলে যে ঠিক আছে,
কিন্তু আগে পয়সাটা দাও। তারপর ঝামেলা করতে করতে তারা এখানে নিচে পড়ে যায় এবং লাইটটাও সেখানে নিচে পড়ে যাচ্ছিল। তারপর যখন উঠে তারা সেটাকে চেক করে তখন সে দেখতে পারে যে সেখানে বাল্বটা ভেঙে গেছে। তখন সেখানে ওয়েটার চলে আসে এবং সে এসে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা সবাইকে অনেক বেশি ডিস্টার্ব করছো। তাদেরকে এখান থেকে বাইরে তাড়িয়ে দেওয়া হয়। তারপর তারা সেখান থেকে বাইরে চলে আসে এবং তারা বাইরে এসে এখানে ঝামেলা করতে শুরু করে দেয়। তাই এখানে জুনকে তাড়িয়ে দেয়। তারপর এখানে জুন এসে ভাঙা লাইটটাকে এখান থেকে রেখে চলে যায়। সেই মুহূর্তে এখানে তাইং এর ফোন বাজতে শুরু হয়ে যায়। তারপর যখন সেটাকে চেক করে তখন সে দেখতে পারে এটা তো জুনের ফোন, যেটাকে এখানে সে ফেলে রেখে চলে গেছে। তারপর সে সেখান থেকে ফোনটাকে নিয়ে তার বাড়িতে এসে চার্জে বসায়। এর মধ্যেই যখন চার্জটা হয়ে যায় তখন জুন ফোন করে তার উপর চিল্লাচ্ছিল। সে তাকে বলছিল যে আমার ফোনটা নিয়ে যাওয়ার এত সাহস কে দিল তোমাকে, তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার জামাইবাবু এখানে পুলিশে রয়েছে, আমি তোমাকে বরবাদ করে দেবো, তুমি তো আর বাঁচতেই পারবে না। তারপর এখানে তায়ং তাকে কল করে বলে এই জায়গাতে আসতে, কিন্তু জুন তখন তাকে বলে যে না না, সেই জায়গাটা আমার বাড়ি থেকে 3 ঘন্টা দূরে, সেই কারণে আমি তোমাকে যে লোকেশনটা বলবো সেই জায়গাতে আসতে হবে। তারপর সেই মুহূর্তে তাইং এখানে জুনের ফোনের ওয়ালপেপার দেখতে পারে যেখানে তার দিদি এবং তার জামাইবাবুর সাথে তার ছবি ছিল। তায়ং এখানে সেই ছেলেটাকে চিনতে পেরে গেছিল কারণ এই ছেলেটা এখানে তার বড় ভাই ছিল। তারপর এখান থেকে আমাদেরকে ফার্স্টে সিন দেখানো হয় ভুজিন, অর্থাৎ এখানে তাইং এর বড় ভাই এখানে তাকে ছোটবেলায় বেশি চিৎকার করছিল কিন্তু সেখানে সে আসেনি। এরপরে আমরা এদের 3 জনকে একসাথে দেখতে পারি যারা এখানে ফ্যামিলি মিটিং এ খাবার খাচ্ছিল। সেখানে টায়ং চলে আসে ফোনটাকে নিয়ে এবং সেখানে এসে সে বলে যে বলো দাদা আমাকে চিনতে পেরেছো কিনা। সবাইকে তখন বলে যে আমি এনার ছোট ভাই এবং সেখানে খাবার খাওয়া শুরু করে দেয়। তারপর এখানে জুন তাকে বলে যে তুমি তো বলেছিলে তুমি অনাথ, তাহলে তো আমার ভাই কি করে চলে আসলো। টায়ং তখন তাকে বলে যে হ্যাঁ সে আমার ভাই। তারপর অন্যদিকে আমরা উজিনকে দেখতে পারি যে এখানে স্বীকার করছিল যে হ্যাঁ সে তারই ভাই। তারপর তারা দুজন আবার ভিতরে চলে আসে এবং 4 জনের এখানে কথা বলা শুরু হয়ে যায়। তারপর তাইং তাকে জানায় যে সে কি নিয়ে কাজ করে। তারপর জুন এখানে তার কাছ থেকে তার বয়স জিজ্ঞাসা করে। তখন তাইং তার দাদাকে বলে যে কি দাদা তুমি আমার ব্যাপারে এদেরকে কিছুই বলুনি। তারপর উজিন এখানে তাকে বলে যে বাইরে চলো, তোমার সাথে কিছু কথা রয়েছে। কি কথা বলবে বাইরে নিয়ে গিয়ে? এটাই বলবে যে আমাকে কেন সেই শিশু আশ্রমে ছেড়ে এসেছিলে। তারপর সে সেখানে বলে যায় যে একে বিয়ে করো না, এ খুব বাজে একটা লোক। তারপর সে সেখান থেকে বলে বেরিয়ে যায়। উজিন তাকে এখানে বাইরে আটকাতে এসেছিল কিন্তু তাইং তাকে বলে যে তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে। তারপর এখান থেকে সে তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে সেই বক্সটাকে খোলে, সেই পুরনো বক্সটিকে যেটার মধ্যে সেই পুরনো ক্যামেরাটা ছিল। এরবার তার দাদাই তাকে এই ক্যামেরাটা দিয়েছিল। টাইং এটা দিয়ে ছোটবেলা থেকেই ফটো তুলতো। তাদের লাইফটা খুব ভালোভাবে চলছিল। তারপর একদিন খুব বৃষ্টি হচ্ছিল। তার ভাই এখানে তাকে একটা শিশু আশ্রমের সামনে নিয়ে আসে এবং তাকে বলে যে দেখো তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, বৃষ্টি থেমে গেলে আমি তোমাকে নিতে আসবো। টাইং সেখানে অনেক বেশি কান্না করছিল কিন্তু উজিন সেখান থেকে তাও চলে যায়। আর সেভাবে সেখানে বৃষ্টি থামা পর্যন্ত টাইং সেখানে অপেক্ষা করে যাচ্ছিল কিন্তু এখানে উজিন আর কখনোই আসলো না। আর সেই শিশু আশ্রমে এখানে তাকে নিয়ে নেওয়া হয়। তারপর আমরা এখানে প্রেজেন্ট সিন দেখতে পারি যেখানে এখানে তাদের দুজনের বিয়ে হচ্ছিল, যেখানে জুন দেখছিল যে উজিনের পরিবারের লোক থেকে এখানে কেউই আসেনি। এভাবে দিন পার হয়ে যায়। তারপর আমাদেরকে এখান থেকে 3 বছর পরের সিন দেখানো হয়। সবার লাইফ এখানে চেঞ্জ হয়ে গেছে। তাই এখানে তার লাইফে অনেক বেশি ডেভেলপ করে নিয়েছে। সে এখানে একটা অ্যাপার্টমেন্টও কিনে নিয়েছে এবং সে ফটোগ্রাফি সেখানে ছেড়ে দিয়েছে আর এখন সে একটা নতুন কাজ শুরু করতে চলেছে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি সে এখানে একটা কোম্পানিতে কাজ করতে শুরু করে দিয়েছে কিন্তু এখনো সে কোনো কোম্পানিতে পার্মানেন্ট এমপ্লয় হতে পারেনি। সেই কারণে সে সেখান থেকে আপসেট হয়ে সেই জায়গার কাজটিকেও ছেড়ে দেয়। সেখানের বস তাকে বলছিল যে দেখো এখানে লোকেরা পয়সা দিয়ে পার্মানেন্ট জবটাকে পায়। জুনের লাইফ ঠিক মতো চলছিল না, সেই কারণে তার বোন এখানে ফোন করে তাকে তার বাড়িতে ডাকে। সে তাকে বলছিল যে দেখো তোমাকে এখন আমার সাথে শিফট হয়ে যাওয়া উচিত কারণ তুমি এখন নতুন নতুন কোম্পানিতে অ্যাপ্লাই করছো, সেই কারণে একটা সময় তুমি জব তো ঠিক পেয়ে যাবে, সেই জন্য চিন্তা করো না। সেই জন্য এখানে তার বোন এখানে তার জন্য অনেক বই কেনে এবং সেখানে একটা রুমও বানিয়ে রেখেছিল যেখানে সে চাইছিল যে জুন যেন এখানে থাকুক আর সে যেন এখানে থেকে এখানে পড়াশোনা করে সেই কোম্পানিতে অ্যাপ্লাই করুক যাতে সে সেখানে সে চাকরি পাক। কিন্তু জুন এখানে অনেক বেশি রেগে যায় এবং সে তাকে বলতে লাগে যে তুমি আমাকে সাহায্য কেন করছো, আমি একাই করতে চাই। তাকে বলে যে তুমি আমার উপর দয়া করো না। তারপর সে তাকে আরো উল্টো পাল্টা শোনাতে শুরু করে দেয়। সে সেই সময় অনেক বেশি রেগেছিল কারণ এই কদিন ধরে তার জীবন একদম ভালো কাটছিল না এবং সে এখান থেকে বলে যায় যে আমি আজকের পর এখানে আর কখনো ফেরত আসবো না। তার দিদি এখানে তাকে আটকানোর অনেক চেষ্টা করছিল কিন্তু সে তার দিদির কথা শুনলো না। তারপর দিদি এখানে উজিনকে ফোন করে, তখন উজিন তাকে বলে যে চিন্তা করো না, সে শুধুমাত্র রেগে রয়েছে, রাগ কমে গেলে সে ঠিক ফেরত চলে আসবে। আর যেহেতু এখানে সেই দিন তাদের অ্যানিভার্সারি ছিল সেই জন্য তারা এখানে কিছু নতুন করতে চাইছিল। তখন তার কাছে এখানে উজিনের ফোনে একটা মেসেজ আসে, সেখানে সে দেখতে পাচ্ছিল যে তার বাবা এখানে জেল থেকে ছাড়া পেতে চলেছে।
গেছে, অর্থাৎ এখানে এদের বাবাও ছিল যে এখানে জেলে ছিল। উজিন এখানে তাইনকে ফোন করছিল কিন্তু তাইন এখানে ফোনটিকে তুললো না। এখানে সে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল যখন থেকে সে জানতে পেরেছে যে তার বাবা এখানে জেলের বাইরে চলে এসেছে। উজিনের স্ত্রী এখানে তাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তাইনের জন্য কিছু হয়েছে কিনা। উজিন এখানে ব্যাপারটা বলতে যাচ্ছিল, যখন সে ব্যাপারটা তাকে খুলে বলতে যাচ্ছিল তখনই তাদের সেখানে ট্রাকের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে জুন এখানে নতুন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দিয়েছিল, তখনই তার কাছে সেই অ্যাক্সিডেন্টের জন্য ফোন আসে। অন্যদিকে আমরা এখানে তাইনকে দেখতে পারি যে এখানে তার ঘরে বসে কম্পিউটারে একটা রুমের ডিজাইন করছিল। সেও তখন সেখানে সেম খবরটি পায়। তারপর আমরা জুনকে দেখতে পারি সে এখানে দৌড়ে দৌড়ে হসপিটালে যাচ্ছিল, কারণ সে তার দিদির সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে পারছিল। অন্যদিকে আমরা তাইনকে দেখতে পারি সে খুব ধীরে সুস্থে যাচ্ছিল, কারণ তার কোনো যায় আসছিল না। তারপর আমাদেরকে এখানে কিছুদিন পর শেষকৃত্যের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে মারা গেছে। এরপর এখানে জুন এবং তাইন প্রায় 3 বছর পরে একসাথে দেখা করছে। তারা যখন এখানে শোক পালন করছিল তখন পাশের রুম থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে, অর্থাৎ 20 মাসের একটা বাচ্চা ছেলে, অর্থাৎ উজিনের ছেলে উজুন। সে সেখানে অনেক বেশি কান্না করছিল। তারপর জুন এখানে তাকে সামলায়। তারপর উজুন এখান থেকে দৌড়ে তাইনের কাছে চলে যায়। তখনই সামনে থেকে তখন ফ্লাওয়ার আসছিল, যার জন্য সেখানে সে ধাক্কা খেয়ে যেত। সেই কারণে জুন তাকে সেখানে বাঁচাতে যাচ্ছিল। তায়াং তখন তাকে ভুল করে ধাক্কা মেরে দেয়, যার জন্য সেখানে সে পড়ে যায় এবং জুনের হাতে এখানে আঘাত লেগে যায়, যার জন্য এখানে তাকে এখানে হসপিটালে যেতে হয়। তারপর আমরা দেখতে পারি এখানে উজিনের সমস্ত কলিগরা আসছিল এবং এখানে তাদের সাথে দেখা করছিল এবং এসে বলছিল যে তোমার ভাই অনেক ভালো মানুষ ছিল। তারপর আমরা দেখতে পারি উজন এখানে টাইমকে ডিস্টার্ব করছিল। তারপর সে তার আঙুলটাকে এখানে নাকে ঢুকিয়ে সেখান থেকে ময়লা বের করে খেতে শুরু করে দিচ্ছিল, যেটা দেখে এখানে তায়ং এর প্রায় বমি চলে এসেছিল। তারপর সে এখানে দৌড়ে দৌড়ে তার কাছে আসছিল। তায়ং সেটা দেখে ভয় পেয়ে যায়। তারপরে এই বাচ্চাটা এখানে তার উপর বমি করে দেয়। তায়ং এখানে অনেক বেশি রেগে যাচ্ছিল, কারণ সে ভাবছিল যে সে শেষ পর্যন্ত এখানে কেন এসেছে, আমার তো কোনো সম্পর্ক নেই এদের সাথে। তারপর সে এখানে উজুনকে একটা বালতির মধ্যে বসিয়ে সেখান থেকে বাইরে নিয়ে এসেছিল, অর্থাৎ এখানে পুরো একটা ড্রামা চলছে। লোকে তো এখানে তাদেরকে নিয়ে অনেক কথা বলা শুরু করে দিয়েছে। সবাই বলছিল যে দেখো কিরকম কাকা এখানে বাচ্চার দেখভাল ঠিক মতো করছেও না। তখনই সেই মুহূর্তে সেখানে জুন চলে আসে এবং সে বলে যে বাচ্চাটা এখানে বালতির মধ্যে কেন বসে রয়েছে। তখন সে সেখান থেকে তাকে তুলে কোলে নিতে লাগে, কিন্তু তার হাতে এখানে আঘাত লেগেছিল। তারপরে সেখানে কিছুক্ষণ পর তার বান্ধবী চলে আসে। তারপর কিছুক্ষণ পর তারা এখান থেকে চলে যেতে লাগছিল সবকিছু শেষ করে। তারপর আমরা দেখতে পারি এখানে কিছুক্ষণ পরে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি চলে আসে। সে এসে জিজ্ঞাসা করছিল যে বাচ্চাটাকে কে পালন করবে। টাইম তখন তাকে বলে যে আমি কি জানি, আমি চিনি না এই বাচ্চাটিকে। সে মানা করে এখান থেকে বেরিয়ে যায়। জুন তাকে লালন পালন করার জন্য রাজি হয়ে গেছিল, কারণ সেই তাকে পালবে সেটা সে আগে থেকেই জানতো। জুনের হাত এখন পর্যন্ত ভেঙে রয়েছে, সেই কারণে তাইম এখানে তার জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেয় এবং তাকে বলে যে মজা করো তোমরা, আর এরপর দিন থেকে আমাকে তোমার আর মুখ দেখাবে না। তারপর উজুনকে একটা ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে এই এপিসোড 1টি শেষ হয়ে যায়। এই সিরিজের এপিসোড 2টি খুব শীঘ্রই আসতে চলেছে, এই জন্য এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।